আজকাল কেন যেন সময়ের কোনো হিসেবই মিলাতে পারি না। একটা দিন যেতে না যেতেই মনে হয় সপ্তাহ চলে গেছে। সপ্তাহ ঘুরতে মাস, মাস ঘুরতে বছর। একটা বছর যে কিভাবে চলে যায় হিসেব করতে গেলে তালগোল পাকিয়ে যায়। এই তো সেদিন রমজানের প্রস্তুতি নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, আর এখনই দেখেন চোখের পলকে কতগুলো দিন পার হয়ে গেল। রহমত, মাগফিরাত আর তারপর নাজাত, এভাবেই বোধহয় জীবন থেকে এক একটা বছর হারিয়ে যাচ্ছে নিমিষেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। মাহে রমজানকে ঘিরে আমাদের সবার ঘরেই তো কম বেশি আয়োজন করা হয়। দেখা যায় এই মাসটাতে কিন্তু আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারি চেষ্টা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে, তার পাশাপাশি নিজেদের বাসা বাড়ি বা কিচেন সব কিছু একটু গুছগাছ করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো আজও কিন্তু সেরকমই একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ কিন্তু বাসায় তেমন কেউ নেই। সোহা আর তার দাদা দাদু হচ্ছে তার ফুপির বাসায় গিয়েছে। তো সেই ফাঁকে মনে হলো ঘরটাকে একটু মন মতো সাজিয়ে ফেলি। আমরা দুজনই যেহেতু আছি, তো এলোমেলো করার তেমন কেউ নেই। আপাতত মনটাকে একটু স্থির করে ঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করছি। রুমের একটা সাইড গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি অপর সাইডটা গুছিয়ে নিতে। আমাদের ড্রয়িং রুমে কিন্তু ছোট্ট একটা ডিভানের মতো সিস্টেম করা রয়েছে। জাস্ট ফ্লোরে একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছি, আর এটার উপরে হচ্ছে বিছানা পেতে রাখি। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তো সারাদিন এখানেই গড়াগড়ি করতে থাকে, না হলে দেখা যায় বেডরুমে গিয়ে বেডটা নোংরা করে ফেলে। তো এখানেই সারাদিন খেলাধুলা গড়াগড়ি বলতে পারেন। তো আজ যেহেতু বাসায় নেই, এই ফাঁকে একটু মন মতো সাজিয়ে নিলাম। আর আজ কিন্তু বেডে সুন্দর একটা বেড কভারের পাশাপাশি আমার বোনের হাতে করা কিছু কুশন কভার দিয়ে বেডটাকে সাজিয়ে নিয়েছি। আর সামনে বিছিয়ে দিলাম আমার সেই পছন্দের ফ্লোর ম্যাটটা। ঘর সাজানো বা গোছানোর ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ফুলের কোনো তুলনাই হয় না। আসলে আমাদের এখানে যেহেতু কাঁচা ফুলটা অতটা সহজলভ্য নয়, তো আমরা কিন্তু চেষ্টা করি আর্টিফিশিয়াল ফুল দিয়েই ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে তুলতে। ঘরটাকে মন মতো গুছিয়ে রেখে এবারে কিন্তু কিচেনে চলে এসেছি। যেহেতু বাসায় তেমন কেউ নেই, এজন্য কিন্তু ইফতার তৈরির ঝামেলাটাও নেই। প্রথমে সোহার বাবা বলছিল তেমন কিছু করতে হবে না, বাহির থেকে ইফতার নিয়ে আসবো। বাট আসলে বাহিরের ইফতার তো সারাদিন রোজা রাখার পর তেমন একটা খেতে ভালো লাগে না। তো তারপর কিন্তু সে নুডলস নিয়ে এসেছে, বলল যে নুডলস রান্না করে নাও, আর কিছু করতে হবে না। বাট দেখা যায় কি, সারাদিন রোজা রাখার পর সামনে যদি একটু মজাদার মুখরোচক আইটেম না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। সোহার বাবার তেমন একটা তেলের জিনিস পছন্দ না, সে খেতে চায় না। বাট আমার কিন্তু আবার মুখরোচক যে আইটেমগুলো থাকে তেলে ভাজা, সেগুলো না হলে কেমন যেন ইফতার ইফতার ফিল হয় না। তো আমার জন্যই বলতে পারেন কিছু চপ তৈরি করে নিব। এখানে হচ্ছে সেদ্ধ আলুটা ম্যাশ করে নিয়েছি, আর সাথে আগে থেকে যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে একটু বেরেস্তা আর চিলি ফ্লেক্স অ্যাড করে তারপর কিন্তু ভর্তাটা তৈরি করে নিয়েছি। আগে থেকে যেহেতু কিছু কাজ গুছানো আছে, এজন্য কিন্তু তেমন একটা প্রবলেমে পড়তে হয় না, চটজলদি করে নেওয়া যায়। তো এখানে হচ্ছে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আজ কিন্তু আস্ত ডিম দিয়েই চপটা করব। চপ তো তৈরি করা হয়, বাট আস্তভাবে কিন্তু করা হয় না, দেখা যায় কেটে তারপর করা হয়। আজ যেহেতু মানুষ দুজন, তো 2টো চপই তৈরি করছি। খুব বেশি তৈরি করলে দেখা যাবে পরে নষ্ট হবে। চপ তো আসলে সবাই তৈরি করতে পারেন, আমিও সেই সেম প্রসেসেই তৈরি করছি।
প্রথমে আলুর ডোটার মাঝে হচ্ছে ডিমটা দিয়ে তারপর চেপে চেপে কিন্তু একদম কোট করে নিচ্ছি। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আলু দিয়ে ডিম ঢাকা, অল্প করেই আলু সেদ্ধ করেছি, তারপরও কিন্তু ডিমের চপটা তৈরি করার পর কিছু আলু রয়ে গিয়েছে, তো সেটা দিয়ে আবার দুটো আলুর চপও তৈরি করে নিলাম। আর এবারে হচ্ছে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। টুকটাক কাজগুলো করতে করতে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটা করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসার। খুব বেশি বড়সড় চ্যানেল নয়, একদমই পিচ্ছি একটা চ্যানেল, তারপরও কিন্তু সেখান থেকে কোনো ভিডিও ভালো লাগলেও লাগতে পারে। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে কিন্তু বেসনের ব্যাটারটাও তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে দেখা যায় একটু চেলে নিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়। তো আজ যেহেতু হাতে খুব বেশি সময় নেই, এজন্য কিন্তু খুব বেশি ঝামেলার মাঝে যায়নি, চটজলদি যেভাবে হয় সেভাবেই করে নিচ্ছি। আগে থেকে ব্যাটারটা তৈরি করা থাকলে আরেকটু ভালো হতো, অতটা সময় লাগতো না। তো আজ কিন্তু ব্যাটারটা তৈরি করা ছিল না, এজন্য কিন্তু চটজলদি আবার এই কাজটা করে নিতে হলো। আর ব্যাটার তৈরির ক্ষেত্রে টুকটাক যে গুঁড়ো মশলাগুলো প্রয়োজন হয় সবই কিন্তু দিয়ে নিয়েছি, আর সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা বেকিং পাউডার। ব্যাটারটা কিছু সময় রেস্টে রেখে আমি কিন্তু চুলায় একটা প্যানে পানি গরম করতে দিয়ে দিয়েছি নুডলসটা সেদ্ধ করব বলে। বাসায় মিস্টার নুডলসটা আনা ছিল, বাট সেটা আসলে আমার একদমই পছন্দ না। নুডলস জিনিস অনেকটা খাওয়া হয় না আমার কাছে। নুডলস রান্না করতে গেলে মনে হয় সেটা বুঝি বাচ্চাদের খাবার। তো স্টিকটা যদি হয় তাহলে একটু একটু খাই আর কি, এজন্যই কিন্তু আবার গিয়ে স্টিক নুডলসটা নিয়ে এসেছে। তো নুডলসগুলো হচ্ছে প্রথমে একটা জারের মাঝে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম, না হলে দেখা যাবে কাউন্টার টপটা মেসি হয়ে থাকবে। আর এবারে হচ্ছে চুলায় যে পানিটা দিয়েছিলাম তার মাঝে তেল আর লবণ দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি। আর এবারে নুডলসগুলো ভেঙে সেদ্ধ করে নিলাম। একটা সময় কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দের ছিল, দেখা যেত ঈদের দিনও সকালবেলা কিন্তু আম্মু নুডলস রান্না করে দিত, পছন্দ করতাম বলে। বাট এখন কেন যেন খেতে ইচ্ছা হয় না। আমার যতটা অপছন্দের বলতে পারেন সোহার বাবা আর সোহার ততটাই পছন্দের। আসলে অনেক বেশি রান্না করা হয় তো এজন্য বোধহয় খেতে ইচ্ছা হয় না। তো যাই হোক, নুডলসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। আর এবারে প্যানের মাঝে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম। পাশের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাজাভাজির কাজগুলোও করে নিব যেহেতু সময় অনেকটাই কাছিয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু বেশ তাড়াহুড়ো করেই কাজগুলো করছি। আর এবারে হচ্ছে বেসনের যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেটার মাঝে ডিমের চপগুলো ডিপ করে তারপর কিন্তু আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমার কাছে কাঁটা চামচের সাহায্যেই ইজি মনে হয়, তো আমি হচ্ছে চামচ দিয়েই দিই। রমজান মাস আসার পর থেকে কিন্তু গ্যাসে অনেক বেশি প্রবলেম শুরু করেছে। আসলে যেই টাইমটাতে ইফতার ভাজাভাজির ঝামেলাটা থাকে সেই টাইমেই কিন্তু গ্যাস একদমই কমে যায়। পরবর্তীতে অবশ্য আসে, বাট তখন তো দেখা যায় কোনো হেল্প হয় না আসলেও। তো যাই হোক, যতটুকু পাচ্ছি এতেই আলহামদুলিল্লাহ, এইটুকুও তো থাকতো না আগে। আর এবারে হচ্ছে নুডলসটা রান্নার জন্য আমি পেঁয়াজটা হালকাভাবে ভেজে তার মাঝে কিন্তু ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি নরম করিনি, হালকাভাবে একটু সতে করে নিয়েছি। আর নুডলসের মাঝে থাকা পেঁয়াজগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগে। এদিকে সোহার বাবা কিছু টমেটো আর গাজর কেটে দিয়েছে, সেটা অ্যাড করে দিলাম। সময় যেহেতু একদমই নেই এই জন্য কিন্তু আর কোনো সবজি অ্যাড করিনি, জাস্ট টমেটো আর গাজর দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা, সয়া সস আর মোজো। আসলে একটু দুষ্টামি করলাম আর কি, এটা কিন্তু টমেটো কেচাপ।
ম্যাগি মশলাটা আসলে অপশনাল, কারণ দেখা যায় আমার কাছে মনে হয় এখন নুডলসের প্যাকেটের মাঝে যে মশলাগুলো থাকে পরিমাণে একদমই কম থাকে, দেখা যায় নুডলসগুলো কভার হতে চায় না, এজন্যই কিন্তু অ্যাড করা। আর এই সাইডটাতে কিন্তু ভাজাভাজির কাজগুলো প্রায় হয়ে গিয়েছে। আর এই কড়াইটাতে আসলে ভাজাভাজির কাজগুলো আমার কাছে ইজি মনে হয়। যতই দেখা যায় নিত্য নতুন প্যানের মাঝে ভাজাভাজির কাজগুলো করতে যাই না কেন, শান্তি কিন্তু লাগে এই কালো কুচকুচে কড়াইটার মাঝেই ভেজে। আসলে দেখা যায় যতই নিত্য নতুন জিনিস থাকুক না কেন, মা খালাদের হাতের যে পুরনো জিনিসগুলো ওগুলা কিন্তু ইউজ করতেও শান্তি। তো এ পর্যায়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সোহার বাবা অনেকটাই তাড়া দিচ্ছে, যেহেতু এখনো গোছগাছ করে বসতে পারিনি। আসলে কিছু করব না করে কিন্তু একদমই শেষ পর্যায়ে চুলার কাছে এসেছি, এজন্যই কিন্তু দেরিটা হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সোহার বাবা বাহির থেকে লাচ্ছি নিয়ে এসেছে, আর লাচ্ছিটা কিন্তু একদমই আইস হয়েছিল। তো অনেকটা ঝাঁকাঝাঁকির পর কিছুটা ঢালতে পেরেছি আর কি। ইফতারির টেবিলে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে, যেহেতু অনেকটা গরম পড়েছে। প্রায় কিন্তু বাসায় তৈরি করা হয়, বাট আজ যেহেতু বাসায় তেমন কেউ নেই, এজন্য আর বাসায় ঝামেলা করে তৈরি করা হয়নি, বাহির থেকেই নিয়ে এসেছে। আর এদিকে শরবতটাও ঢেলে নিলাম। আর এখন কিন্তু একদম শেষ মুহূর্ত, সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, তিনি আমাদের সুস্থভাবে রোজাটা সম্পূর্ণ করার তৌফিক দান করেছে। বাদবাকি দিনগুলোতেও যেন সুস্থ শরীরে ভালোভাবে রোজাগুলো রাখতে পারি। তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিন্তু আজকের ইফতারটা শুরু করলাম। আজকের ডিমের চপটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। সোহার বাবা কিন্তু তেমন একটা ভাজা পোড়া আইটেম খেতে চায় না, বাট ডিমের চপটা কিন্তু বেশ মজা করেই খেয়েছে। তো যাই হোক, আমাদের টুনাটুনির ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كل